ইরানের টেকনোলজি যে পর্যায়ে আছে এটা তার পক্ষে পরমাণু বোমা তৈরি করা একেবারেই কোনো অসম্ভব কিছু না। হরমুজ প্রণালীর যে গঠন প্রণালীটা আর কি, যেভাবে হরমুজ প্রণালীটা আছে এটা খুব সহজেই ইরানের কাছ থেকে নিয়ে নিতে পারবে, এটা একেবারে প্রায় অসম্ভব এবং একটা বিষয়। আমেরিকান সাম্রাজ্য বলতে যেটা আমরা বুঝি আর কি, সেই সাম্রাজ্যের পতন মনে হয় শুরু হয়ে গেছে। ইরানের যে প্রতিরোধের নেচারটা আমরা দেখি, যে প্রবণতাটা দেখি, যদি স্থল অভিযানে তারা নামে, ওখানে যে মানে হাজার হাজার লক্ষ লক্ষ কবরের একটা প্রতীকী করে দেওয়া হচ্ছে না, তোমরা আসলে তোমাদের জায়গা হবে এখানে। ইরান যুদ্ধটা মনে হয় ইসরায়েলের এই বিলুপ্তি এটাকে কেন জানি মনে হয় ত্বরান্বিত করবে। ইরানের যে প্রতিরোধ সক্ষমতা সেটা কিন্তু এখনও আমার ধারণা হচ্ছে মাসের পর মাস চালিয়ে যেতে পারে। ইরান যদি টিকে থাকে তাহলে ইরানের বিজয়। আমেরিকার ইতিহাসে বিশেষ করে এরা পরাশক্তি হয়ে ওঠার পরে এই প্রথমবারের মতো তার মিত্রগুলো দিয়ে কিন্তু প্রত্যাখ্যাত হলো। তো ইরানের জাতির যে অতীতের ইতিহাস, সে ইতিহাসের সাথে যখন ইসলামের আদর্শগত ইতিহাস দুটা যখন সমন্বয় হয়ে গেছে, এই জাতি একটা দুর্দমনীয় এক ধরনের জাতি হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইরান রেডিও বাংলার নিয়মিত আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে লেখক, কলামিস্ট এবং দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক জনাব মাসুমুর রহমান খলিলকে। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের এই পুরো অনুষ্ঠান জুড়ে আজকে আমরা ইরানের সবশেষ যে খবরাখবর যুদ্ধ নিয়ে এবং চমৎকার বিশ্লেষণ আপনি করেন, সেই বিশ্লেষণগুলো আমরা দর্শকদের শোনাবো নিশ্চয়ই। আমরা অনুষ্ঠান শুরু করতে চাই। আপনি তো জানেন যে বেশ কিছুদিন ধরে এই যে যুদ্ধটা চলমান আছে। যুদ্ধের সবশেষ আসলে কি অবস্থা? কি খবর আছে আসলে আপনার কাছে? যুদ্ধের সবশেষ যদি আমরা দেখি তাহলে গতকালকে আহ, তেহরান, ইস্পাহান সহ বেশ কয়েকটা ইরানি শহরে ব্যাপক আক্রমণ চালানো হয়েছে, বিমান আক্রমণ। এটা আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে, ঠিক তার কাউন্টার পাল্টা আক্রমণ করা হয়েছে ইরানের পক্ষ থেকে। এটা সম্ভবত ওনাদের ৮৮তম ওয়েভ আর কি, যেটা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন অ্যাটাকের, এবং এটা ব্যাপকভাবে আঘাত করা হয়েছে, সেটা তেল আবিব, হাইফা সহ বিভিন্ন শহরে। ইসরায়েলি বিভিন্ন নিউজ পেপারে বলা হচ্ছে এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা এবং ড্রোন হামলা সংঘটিত হয়েছে গতকালকে। না, আপনি যেটা বললেন যে চাপিয়ে দেয়া যুদ্ধ, আমরা গেল বছরও দেখেছি আসলে এই যুদ্ধটা চাপিয়ে দেয়া হয়েছিল আমেরিকা কিংবা ইসরায়েলের পক্ষ থেকে। এবারও কিন্তু এই যুদ্ধটা চাপিয়ে দেয়া হয়েছে। আমার প্রশ্ন হলো আসলে মূলত কি কারণে হতে পারে? যেমন ধরেন ভূখণ্ডগত সমস্যা তো আসলে না। তো সেক্ষেত্রে মূলত কি কারণে আমেরিকা কিংবা এই ইসরায়েল তারা এই ইরানের উপর বারবার আসলে যুদ্ধটা চাপিয়ে দিচ্ছে? এটি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কেন যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে? এটা যদি আমরা বুঝতে চাই তাহলে একটু ভেতরের বিষয়গুলো দেখতে হবে। প্রথম কথা হচ্ছে কি, ইসরায়েল রাষ্ট্রটা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে এটা পটভূমিটা আমরা জানি। এটা বলতে গেলে ইসরায়েলকে অনেকে বলে থাকেন এটা রাষ্ট্র না, এটা হচ্ছে একটা প্রজেক্ট। তার মানে আমেরিকান যে পাওয়ারটা, তাদের মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণে রাখার জন্য ইসরায়েল প্রজেক্টটা তারা তৈরি করছে। একসময় এটা যুক্তরাজ্যের প্রজেক্ট ছিল, যেটা পরবর্তী পর্যায়ে অ্যা মানে পরাশক্তি হিসেবে এটা আমেরিকা বা যুক্তরাষ্ট্রের হাতে হস্তান্তরিত হয়। এখন নতুনভাবে যে ভাবনা চিন্তাটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ইসরায়েলের এখন যারা নেতা আছে, বিশেষ করে আমরা জায়নিজম সম্পর্কে জানি, তাদের একটা লক্ষ্য হচ্ছে মধ্যপ্রাচ্যের একটা বড় অংশ জুড়ে ইসরায়েল রাষ্ট্রকে বিস্তৃত করবে এবং মধ্যপ্রাচ্যের পুরো ভূখণ্ড, ওখানকার রাজনীতি, অর্থনীতি, তারপরে ওখানকার ভূ-রাজনীতি সবকিছু ইসরায়েল নিয়ন্ত্রণ করবে। এই যে উচ্চাভিলাষ, সেই উচ্চাভিলাষের একটা অংশ হচ্ছে এখন যুদ্ধ চাপিয়ে দেয়া। যেমন ইরান তো অ্যাটাক করে না ইসরায়েলে। ইসরায়েল ইসরায়েলই ইরানের উপর যুদ্ধটা চাপিয়ে দিয়েছে। ইসরায়েল ভালো করে জানে ইরানের মতো একটা শক্তিকে এককভাবে মোকাবেলা করতে পারবে না। এজন্য ইসরায়েল চেয়েছে আমেরিকাকে এই যুদ্ধে নিয়ে আসার জন্য। এবং ট্রাম্পের একটা কথা ধরেই বলি, ট্রাম্প বলছিলেন যে যাদের সাথে ইরানি নেতা যাদের সাথে কথা হচ্ছিল, তাদের সবাইকে এক করে মেরে ফেলা হয়েছে। যেমন ইরানের রাহবারের কথাই বলি, আয়াতুল্লাহ খামেনি। উনি একটা ফতোয়া দিয়ে কিন্তু এই পরমাণু বোমা অর্জনটা বন্ধ করে দিয়েছিলেন। না হলে ইরান চাইলে তো অনেক আগেই পরমাণু বোমা অর্জন করতে পারে। তাদের কাছে সেই টেকনোলজি আছে, সহজলভ্য।
কিন্তু এটা করে নাই। করে নাই কেন? এটা একটা ফতোয়া বলছে যে একটা নিরীহ মানুষ এ ধরনের ব্যাপকভাবে মারা যায়, এই জিনিসটা জায়েজ হতে পারে না। সেই আয়াতুল্লাহ খামেনিকে কিন্তু ১ম হত্যা করা হয়েছে। এই হত্যাটা এই কারণে করা হয়েছে যাতে করে ইরানে যদি একদম সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে যদি অ্যাটাক করা হয়, তাহলে ইরানি জাতি এই যুদ্ধের মধ্যে ব্যাপকভাবে যুক্ত হয়ে যাবে। এর বাইরে এই যে আলী লারাজানি আমরা সবাই জানি হচ্ছে ওয়েস্টের সাথে এই পরমাণু ইস্যু নিয়ে যে নেগোসিয়েশনটা হচ্ছিল, এই নেগোসিয়েশন প্রধান একজন ব্যক্তি। আর উনি কিন্তু ঠিক ধর্মীয় পড়াশোনার ব্যাকগ্রাউন্ডের ব্যক্তি না। উনি তো বেসিক্যালি হচ্ছে ম্যাথমেটিক্সের ছাত্র সম্ভবত। পরবর্তী পর্যায়ে উনি দর্শন পড়ান এবং দর্শনের ব্যাপারে উনার যে লেখাপড়া এবং বই আছে, এটা ওয়েস্টার্ন ইউনিভার্সিটিগুলোতেও পড়ানো হয়। ঠিক এ ধরনের একজন ব্যক্তি হত্যা করা হয়েছে। যিনি সর্বশেষ যে পরমাণু আলোচনা ছিলেন, ওটার সাথেও যুক্ত ছিলেন। তার আগে যে চুক্তিটা হয়েছিল ৬ দেশের সাথে, এটার সাথে উনি যুক্ত। তাকে হত্যা করা হয়েছে। এটা তো শুধু ২ জন না, এরকম করে যারা আসলে আলাপ আলোচনা ওয়েস্টের সাথে একটা ইন্টারেকশন এর সাথে যুক্ত ছিলেন, ইসরায়েল সবাইকে কিন্তু হত্যা করছে। এই হত্যাকাণ্ডের কারণটা হচ্ছে কি, ইরান যাতে যুদ্ধ থেকে বের হয়ে না আসতে পারে। যেমন আজকে আমরা এই যে ট্রাম্পের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে উনি যে কথাগুলি বলছেন ২ সপ্তাহ ৩ সপ্তাহের মধ্যে যুদ্ধ বন্ধ করে দিবেন এবং হরমুজ প্রণালী উনার নিয়ন্ত্রণ থাকুক অথবা না থাকুক আন্তর্জাতিক নিয়ন্ত্রণে, এরপর উনি যুদ্ধ বন্ধ করবেন। এই কথাগুলি বলছেন। হয়তো পরবর্তী পর্যায়ে দেখা যাবে যে উনি বলবেন যে ইরানকে, না তোমরা হরমুজ প্রণালী ছেড়ে দাও, এরপর যুদ্ধ বন্ধ করব। যেহেতু উনার কথার ধারাবাহিকতা থাকে না। কিন্তু এই জায়গায় ইসরায়েলের দৃষ্টিভঙ্গিটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। ইসরায়েল কি চায়? ইসরায়েল চায় হচ্ছে কি, ইরানের ব্যাপকভাবে অবকাঠামো, সামরিক সক্ষমতা, জ্ঞান, বিজ্ঞান, বিশ্ববিদ্যালয় সব মানে ডেস্ট্রয় করে দেয়া। এই ডেস্ট্রয় কেন করা হচ্ছে? করার মূল কারণটা হচ্ছে কি, ইসরায়েলের একটা লং টার্ম ভিশন। জিও স্ট্র্যাটেজিক ভিশন আছে। সেটা হচ্ছে কি, তার চারপাশের পুরো অঞ্চলটাকে মানে পুরো মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করার জন্য এখানে এমন কোনো রাষ্ট্র, এমন কোনো শক্তি রাখা যাবে না যেটা আসলে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং একটা বড় শক্তি যার বড় সামরিক বাহিনী আছে, সামরিক সক্ষমতা আছে, তাদের অন্যান্য ক্যাপাসিটি আছে, অর্থনৈতিক ক্যাপাসিটি আছে। এই হিসেবে যদি আমরা এক, এক করে যদি ধরি, যেমন ইরাকটাকে ধ্বংস করা হয়েছে কিভাবে? বলা হলো গণবিধ্বংসী অস্ত্র আসলে কি আছে? এর বাইরে মধ্যপ্রাচ্যের শক্তি ধরেন আপনার এখন নতুন করে অ্যা বিকশিত হচ্ছে তুরস্কের শক্তি। তুরস্ক কিন্তু নানানভাবে টার্গেট করা হচ্ছে। এমনকি নেতানিয়াহু এই যুদ্ধ শুরুর আগেই বলছে যে তাদের পরবর্তী টার্গেট পাকিস্তান এবং তুরস্ক। তার মানে শক্তিমান রাষ্ট্রগুলো এখন, ইরান হচ্ছে এমন একটা মানে প্রতিরোধ অক্ষের একদম শীর্ষে আছে। যে শক্তিটাকে যদি ডেস্ট্রয় করা যায়, তাহলে এই ইরানের যে পুরো প্রতিরোধ নেটওয়ার্ক যেটা আছে, যেটা হিজবুল্লাহ বলি অথবা ইরাকে আছে, সিরিয়াতে আছে, তারপর ইয়েমেনে আছে। এই পুরো প্রতিরোধ শক্তি ইনক্লুডিং হামাস, এই শক্তিটা ডেস্ট্রয় হয়ে যাবে অথবা তাদের শক্তির যে লিঙ্কটা আছে, লিঙ্ক নষ্ট হয়ে যাবে। এজন্য ইরানের সক্ষমতাটাকে কিন্তু ডেস্ট্রয় করার জন্য ইসরায়েল চাচ্ছে। যদিও ট্রাম্প এই জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলছেন যে ২ সপ্তাহের মধ্যে ৩ সপ্তাহের মধ্যে উনি যুদ্ধ বন্ধ করবেন। কিন্তু আমার কিন্তু আদতে আসলে তার কেন কি জানি মনে হয় এটা ট্রাম্পের পক্ষে হয়তো সম্ভব হবে না। যদি ইসরায়েল চায় তাহলে সম্ভব। এখন ইসরায়েল চাওয়ার একটা সম্ভাবনা আছে। কি সম্ভাবনা? যেমন গত বৎসরের জুনের যে যুদ্ধটা ১২ দিনের, সে ১২ দিনের যুদ্ধে ইরান যখন ব্যাপকভাবে ড্রোন এবং মিসাইল হামলা। মিসাইল অ্যাটাক শুরু করল, তখন কিন্তু ইসরায়েল দেখছে যে তাদের ড্রোন মানে প্রটেক্ট করার জন্য ক্ষেপণাস্ত্র শর্ট পড়ে গেছে। তখন তারা আমেরিকাকে বলল যুদ্ধ বন্ধ করতে হবে এবং ইরান এই যুদ্ধ বন্ধের ব্যাপারে রাজি হয়েছে। যার কারণে এখন ইরান যেটা বলছে, না যুদ্ধ তোমরা অ্যাটাক করবা, যুদ্ধ চাপিয়ে দিবা, তারপর কতদিন পরে যুদ্ধবিরতি হবে, এরপর আবার নিউ অ্যাটাক করা হবে, এটা আমরা মেনে নেব না। ফলে যুদ্ধ বিরতি নয়, যুদ্ধ একেবারেই বন্ধ করতে হবে এবং যুদ্ধ যে বন্ধ করা হবে এটার ব্যাপারে একটা আন্তর্জাতিক গ্যারান্টি প্রয়োজন হবে। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি চমৎকার করে বলেছেন। আপনি আপনার বক্তব্যে একটা বিষয় বলছিলেন যে এই আমরা দেখেছি এই যুদ্ধের শুরুতেই আমেরিকা আ ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাকে শেষ করে দিয়েছেন। প্রশ্ন হচ্ছে আ শুরুতেই কিন্তু ট্রাম্প এই হুমকিটা দিয়ে রেখেছিলেন যে তাকে শেষ করে দেয়া হবে। তো সেক্ষেত্রে আ আয়াতুল্লাহ আলী খামেনি তিনি কেন নিরাপদ আশ্রয়ে যাননি বা হচ্ছে তিনি এই এত বড় হুমকির মুখেও আসলে তিনি সরে যাননি? আসলে কোন প্রেরণা বা কি কারণে আসলে তিনি এই অনিরাপদ অবস্থায় ছিলেন বলে আপনার মনে হয়? আয়াতুল্লাহ আলী খামেনি সাহেবের একটা বক্তব্য আমি শুনছিলাম। সেটা হচ্ছে কি, উনি বলছিলেন অ্যা ইরানের যে ৯ কোটি মানুষকে তো আর বাংকারের নিরাপত্তা অথবা নিরাপত্তা দেয়া রাখলেন। সম্ভব না।
ফলে সবার জন্য যেখানে উনি এই নিরাপত্তার ব্যবস্থা করতে পারবেন না, সেই জায়গায় উনি নিরাপত্তা গ্রহণ করাটা সমীচীন মনে করেন নাই। দেখেন উনার জীবন যে নিরাপদ না, এটা কিন্তু আমরা ১২ দিনের যুদ্ধ যখন তখনও জানতাম। যদিও ওয়েস্টার্ন মিডিয়াতে প্রচার করা হয়েছে উনি বাঙ্কারে ছিলেন। আসলে উনি বাঙ্কারে ছিলেন না। যেখানে ছিলেন ওখানেই ছিলেন ওনার কমপ্লেক্সে। পরবর্তী পর্যায়ে ওয়েস্টার্ন যে বক্তব্যগুলো আসছে বিভিন্ন মিডিয়ার, সেখানেই পরিষ্কার হয়ে গেছে যে না, উনি নিজেকে নিরাপদ জায়গায় নিয়ে যাননি। আর এবারও নিয়ে যাননি। আমেরিকা আলোচনার মধ্যে যে অ্যাটাক করতে পারে সেটা তো আগেরবার প্রমাণিত। এবারও যে অ্যাটাক করতে পারে সেটা কিন্তু একেবারে অজানা ছিল সেটা না। কিন্তু উনি যেখানে মিটিং করার রেগুলার মিটিংয়ে ছিলেন এবং সেই উনার সাথে আরও যারা শহীদ হয়েছেন তারা কারা? উনার মেয়ে, মেয়ের জামাই, উনার নাতি-নাতনি। তার মানে হচ্ছে পুরো পরিবার। উনি ঠিক ওইভাবে নিজেকে মানে একটা শাহাদাতের মৃত্যু থেকে দূরে সরিয়ে নেওয়াটা হয়তোবা সমীচীন মনে করেন নাই আরকি। আর এ ধরনের নেতারা কখনো কিন্তু নিজেকে নিয়ে ভাবেন না। ভাবেন হচ্ছে পুরো দেশের মানুষকে, জাতিকে এবং বিশ্বকে নিয়ে। ফলে আমার ধারণা হচ্ছে উনি এই কারণেই নিজেকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে চাননি। এবং উনার এই যে দৃষ্টিভঙ্গি, এটার একটা প্রভাব পড়ছে হচ্ছে ইরানি সামরিক এবং বেসামরিক নেতাদের মধ্যে। আরে তারা যে এই ১ম অ্যাটাকেই অনেক সামরিক, বেসামরিক কমান্ডাররা মারা গেলেন, নেতারা মারা গেলেন। এটার একটা কারণ হতে পারে যে রাহবরের দৃষ্টিভঙ্গি। উনি যেহেতু নিজেকে ওভাবে বাঙ্কারে লুকিয়ে নিচ্ছেন না। অতএব আমরা কিভাবে আমরা আলী লারেজানি কি তাকেও কিন্তু আমরা মানে রাস্তায় দেখেছি। এমনকি এখন প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীকেও কিন্তু রাস্তায় রাস্তা দেখা যায়। দেখা গেছে। আমার একটা প্রশ্ন সেটি হচ্ছে এই যে ১২ দিনের যুদ্ধটা হলো। এর পরপরই আম আবার আলোচনার টেবিলে গেল। এরপরে হচ্ছে হঠাৎ করে আবার আক্রমণ হলো। ইরান কি আসলে এই যুদ্ধের জন্য আসলে প্রস্তুতি ছিল? কিংবা আমরা দেখেছি আক্রান্ত হওয়ার পরপরই ইরান পাল্টা প্রতিরোধ তৈরি করেছে। যেখানে এখন অবশ্য ট্রাম্প বলছেন যে, "আমরা ইরানের নৌবাহিনীকে শেষ করে দিয়েছি। আমরা ইরানের বিমান বাহিনীকে শেষ করে দিয়েছি।" কিন্তু আমরা প্রেক্ষাপটও দেখছি যে ইরানের যে ঘুরে দাঁড়ানোর যেই অবস্থা, আমরা তেল আবিবে আ বিভিন্ন গণমাধ্যমে দেখছি যে তেল আবিবের যে ক্ষয়ক্ষতির চিত্র। তো সবকিছু মিলিয়ে আপনার কি মনে হয় যে ইরান কি আ সত্যিই প্রস্তুত ছিল এই যুদ্ধের জন্য? আমার মনে হয় ইরান খুব ভালো করেই জানতো মানে কোন শক্তির বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করছে, কোন শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ইরান নেশনকে, ইরান জাতিকে অথবা ইরানের যে আদর্শ, সেটা যে নত না হওয়া, আত্মসমর্পণ না করা, এই আত্মসমর্পণ না করলে কি পরিণতি হতে পারে এটা জানে। কারণ এই যে ১৯৭৯ সালের যে ইসলামী বিপ্লবের পরে প্রায় ৮ বৎসর ব্যাপী একটা ইরাককে দিয়ে যুদ্ধ চাপিয়ে দেয়া হলো এবং সেই যুদ্ধ কিন্তু একাই লড়েছে। আপনার একটা বিপ্লবের পরে কোনো প্রতিরক্ষা বাহিনী আসলে ওভাবে সুসংগঠিত থাকে না। ঠিক ওই সময় কিন্তু যুদ্ধে একাই ইরান লড়াই করেছে এবং এরপর থেকে অব্যাহতভাবে কিন্তু একটা স্যাংশনের মধ্যে আছে। ইরানের যে অর্থনৈতিক সক্ষমতা আছে, ইরানের যে ক্যাপাসিটি আছে, এটাকে কিন্তু পঙ্গু করে রাখা হয়েছে বলা এবং যায় একসাথে। ৪৭ বছর ধরে এই স্যাংশনের মধ্যে ইরান আছে। তাদের অর্থনৈতিক খুবই খারাপ পরিস্থিতি। এর মধ্যেও কিন্তু এই যে ২ টা পরাশক্তিধর দেশ, তাদেরকে ক্রমান্বয়ে যে চ্যালেঞ্জের মধ্যে রাখা, সে বিষয়টা নিশ্চয়ই এটাই হচ্ছে ইরানের একটা বড় শক্তি। ইরানের শক্তির ২ টি অংশ আছে। একটা অংশ হচ্ছে কি, আসলে একটা জাতি হিসেবে তার একটা অতীত ইতিহাস থাকে। যেমন আপনি ইরানি জাতি, এখন আমরা যারা ইরান দেখছি, এটার তো অতীত ইতিহাস হচ্ছে পারস্য সভ্যতার একটা লম্বা ইতিহাস আছে। এরপরে হচ্ছে কি, এটা ইসলাম এখানে আসার পরে নতুন আরেকটা ইতিহাস তৈরি হয়ে গেছে। তো ইরানের জাতির যে অতীতের ইতিহাস, সে ইতিহাসের সাথে যখন ইসলামের আদর্শগত ইতিহাস ২ টা যখন সমন্বয় হয়ে গেছে, এই জাতি একটা দুর্দমনীয় এক ধরনের জাতি হয়ে গেছে। যার কারণে মানে আমেরিকার মতো পরাশক্তি, ইসরায়েলের মতো শক্তিকে তারা কিন্তু সরাসরি ময়দানে চ্যালেঞ্জ করতেছে। এমনি আপনি দুনিয়ার হিসেবে কিন্তু এটা মিলাইতে পারবেন না। এটা আসলে আপনি ধরেন F-35 তারা এ নামালো। তারপরে এই যে উপসাগরীয় ৬ টা দেশের মধ্যে আমেরিকান যে ঘাঁটিগুলো আছে, এই ঘাঁটিগুলো সবগুলো রাটান ধ্বংস করে দিল। ওখানে ক্ষেপণাস্ত্র মেলে একদম নিশ্চিহ্ন করে দিচ্ছে। এটা কি করে সম্ভব? স্বাভাবিক হিসাব-নিকাশে এটা এটা সম্ভব মিলবে না। না। তবে ইরানের যে যুদ্ধের কৌশলটা, এই যে অসম যুদ্ধ কৌশল যেটা বলি আরকি, এই কৌশলটা হচ্ছে তারা খুব ভেবে চিন্তেই এই কৌশলটা গ্রহণ করেছে। তারা যুদ্ধ চায়নি। নেগোসিয়েশনের মাধ্যমে তারা এটা নিষ্পত্তি করতে চাইছে। যেটা আমরা ধরেন ৬ জাতির সাথে যে পরমাণু চুক্তিটা সেটাতে দেখি। এমনকি এবার যে নেগোসিয়েশন, এই নেগোসিয়েশনেও কিন্তু তারা সর্বোচ্চ ছাড় দিয়ে চেয়েছিল হচ্ছে যুদ্ধ এভয়েড করার জন্য। কিন্তু ইসরায়েল যখন তার আধিপত্য বিস্তারের জন্য যুদ্ধের সিদ্ধান্ত নিয়ে রাখে, তখন সেই যুদ্ধ যে এড়ানো যায় না এটা কিন্তু ইরানি নেতৃত্ব জানে। এবং এটা যার এবারও কারণে প্রমাণিত হলো। এবার যে অ্যাটাক করল, অ্যাটাকের একেবারে কয়েক ঘন্টার মধ্যে কিন্তু পাল্টা অ্যাটাক হলো। এবং আমরা নিজেরাও ভাবতে পারিনি ইরান এভাবে পাল্টা আঘাত করতে পারবে।
আপনি বলছিলেন, ট্রাম্প বলছে যে ইরানের নৌবাহিনী বলতে কোনো কিছু নেই। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা মানে যে লাঞ্চার যেগুলো আছে 90% শেষ হয়ে গেছে। এমনকি একটা পর্যায়ে বলছে ইরান সামরিক বাহিনী বলতে কোনো কিছু নেই। এই কোনো কিছু নেইর মধ্যে গত রাত্রে যে অ্যাটাকটা করা হলো, বলা হচ্ছে যে এটা হচ্ছে ইসরায়েলের ইতিহাসে সর্বোচ্চ ক্ষতি। মানে সবচাইতে বড় প্রবল রকম আঘাত। প্রায় ধরেন ৩১ দিন ৩২ দিন কিন্তু হয়ে গেছে। তার মানে ইরানের যে প্রতিরোধ সক্ষমতা সেটা কিন্তু এখনো আমার ধারণা হচ্ছে মাসের পর মাস চালিয়ে যাওয়ার মতো ক্ষমতা। আর একটা রাষ্ট্র যখন কয়েক মাস যুদ্ধ চালিয়ে যেতে পারে, তখন তাদের মধ্যে এক ধরনের প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায়। সেই প্রতিরোধ ক্ষমতা দিয়ে তারা বছরের পর বছরও চালিয়ে যেতে পারে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, ইরান কোন পয়েন্টটাকে তার বিজয় হিসেবে ধরতে পারে। আর আমেরিকা এবং ইসরায়েলের জন্য বিজয় কি? ইসরায়েল এবং আমেরিকার জন্য বিজয় হচ্ছে কি ইরানের রেজিম পরিবর্তন করা, ইরানকে ডেস্ট্রয় করে দেয়া, ইরানের প্রতিরোধের সকল ক্ষমতা নিঃশেষ করে দেয়া। আর ইরানের জন্য যে বিজয় সেটা হচ্ছে কি ইরানে যে আঘাত করা হলো, ইরানকে নিশ্চিহ্ন করার জন্য যে আঘাত, সেই আঘাত যদি প্রতিহত করতে পারে, ইরান যদি টিকে থাকে তাহলে ইরানের বিজয়। আজকে ৩১ দিন ৩২ দিনের মধ্যে সেই বিজয়ের কাছাকাছি আসতে বলে কিন্তু বলা হচ্ছে। যদিও হয়তো যুদ্ধ এখন শেষ হবে এটা বলা যায় না। ট্রাম্পের কথাও বিশ্বাস করা যায় না। উনি ২ সপ্তাহ পরে কি করবেন? একদিকে বলছে আলোচনা, ইরানি নেতারা তাদের সাথে আলোচনা করছেন। অন্যদিকে গ্রাউন্ড অপারেশন চালানোর জন্য সব ধরনের প্রস্তুতিগুলো কিন্তু নিয়ে রাখছে। ঠিক যেন ওই সময় আলোচনার মধ্যে অ্যাটাক করা হয়েছিল এরকম একটা বিষয়। তো আমার ধারণা ইরান এসব বিষয়গুলো খুব ভালোভাবে রিড করতে পারে এবং প্রস্তুতিটাও তাতে সেরকম আছে। চমৎকার বলেছেন। এবারের যুদ্ধে আমরা একটা সিগনিফিক্যান্ট ব্যাপার আমরা লক্ষ্য করেছি। সেটি হলো যে ইরান কিন্তু মধ্যপ্রাচ্যের যে অন্যান্য দেশগুলো আছে, সবগুলো ঘাঁটিতে আপনি বলছিলেন আপনার কথায়, সবগুলো ঘাঁটিতে কিন্তু হামলা চালিয়েছে এবং অলমোস্ট সেগুলো ডেস্ট্রয় করেছে। আমার প্রশ্ন হচ্ছে এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলো আ তারা যদিও ইরান শুরুতেই বলেছিল যদি আমেরিকা বা ইসরায়েল তাদেরকে হামলা করে সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা হবে। এবং এই যুদ্ধে আমরা দেখলাম যে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর আ আকাশ ব্যবহার করে কিন্তু ইরানে হামলা চালানো হয়েছে। তো সেক্ষেত্রে আপনি বিষয়টাকে আসলে কিভাবে দেখেন? যেখানে এই মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন ফিলিস্তিনের রক্ষার ব্যাপারে কিন্তু তারা মানে এগিয়ে আসেনি এবং আম তারা ইসরায়েলকেও বা আমেরিকাকে সমর্থন দিয়ে যাচ্ছে এখনো। এই সমীকরণটাকে আসলে আপনি কিভাবে দেখেন? এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আরকি। মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে ইরান অ্যাটাক করা হলো, তার মানে কি ইরান চাচ্ছে একটা আন্ত-মুসলিম দেশের মধ্যে সংঘাত-সংঘর্ষ ছড়িয়ে পড়ুক? আমি মনে করি যে সেটা না। কিন্তু এই যে মধ্যপ্রাচ্যের যে উপসাগরের যে ৬ টা দেশ আছে, এই ৬ টা দেশের মধ্যে আমেরিকান ঘাঁটিগুলো করা হয়েছে হচ্ছে অ্যাটাক করার জন্য ইরানকে। এখন একটা ভূমি থেকে যখন অ্যাটাক করা হবে এবং যে জায়গা থেকে আক্রমণটা করা হবে, এটাকে ধ্বংস তো করবেই প্রতিপক্ষ। এবং এটা যে ধ্বংস করা হবে, এটা ইসরায়েল কিন্তু আগেই বলছে, আপনারা আপনাদের ঘাঁটি এবং আকাশসীমা ব্যবহার করতে দিবেন না। যখন এই ঘাঁটি এবং আকাশসীমা ব্যবহার করতে দিয়েছে, তখন কাউন্টার অ্যাটাক হয়েছে। যেমন ন্যাটোর ঘাঁটি আপনার তুরস্কেতেও আছে। কিন্তু তুরস্কে তো ইরান অ্যাটাক করে নাই। যে কয়েকটা ওই ড্রোন বা ক্ষেপণাস্ত্র এগুলি ফাইনালি যেটা প্রমাণ হলো এটা ইরান থেকে করা হয়নি। এটা ইসরায়েল করছে যাতে তুরস্কের যুদ্ধে যুক্ত হয়ে যায়। তো ফলে এই যে ৬ টা দেশের যে আঘাতটা, সেই আঘাতটা কিন্তু ওই রাষ্ট্রগুলোর সাথে যুদ্ধে লিপ্ত হওয়াটা ইরানের উদ্দেশ্য না। যেটা আমরা প্রেসিডেন্টের বক্তব্যও কিন্তু আমরা শুনছিলাম। যেহেতু ওই রাষ্ট্রগুলোর ভূখণ্ড, ওই রাষ্ট্রগুলোর ঘাঁটি ব্যবহার করে ইরানের উপর আঘাত করা হয়েছে। এই প্রত্যাঘাতের অধিকারটা ইরানের আছে। সেটা তো এই যুদ্ধ শুরু হওয়ার আগেই তারা বলেছে। আগে তারা যেটা বলছে সেটাই কিন্তু এখন করা হচ্ছে। যদিও যুদ্ধে বলা হয় যে সত্য হচ্ছে যুদ্ধের সবচাইতে বড় ১ম নিহত হচ্ছে সত্য। কিন্তু ইরানের ক্ষেত্রে দেখা যায় ইরান হয়তো কৌশলগতভাবে অনেক ধরনের প্রচার ইত্যাদি আছে। কিন্তু তারা যেটা করছে এটা কিন্তু আগে থেকেই বলছে। সত্য থেকে কিন্তু তারা একেবারে বিচ্যুত হয়নি strategically। না সেটাই। তবে এবারের যুদ্ধে আমরা শেষের দিকে এসে দেখলাম বা এখন কয়েকদিন আগেও যেটা একেবারে ফলাও পরে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এসেছে সেটি হলো যে নেটোর আ কে এই হামলায় যুক্ত হওয়ার জন্য ট্রাম্প বারবার অনুরোধ জানিয়েছে এবং তিনি প্রত্যাখ্যাত হয়েছে আ বিভিন্ন দেশ থেকে আপনি জানেন। তো এই যে বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন? আমেরিকার ইতিহাসে বিশেষ করে এরা পরাশক্তি হয়ে ওঠার পরে এই ১ম বারের মতো তার মিত্রগুলো দিয়ে কিন্তু প্রত্যাখ্যাত হলো। প্রশ্ন হচ্ছে কেন প্রত্যাখ্যাত হলো? এই ট্রাম্প ক্ষমতায় আসার পরে ১ম বললেন কানাডাকে বললেন যে, "আমার ৫১তম সদস্য হয়ে যাও।"
তারপরে আপনার গ্রিনল্যান্ডকে বলল যে এটা আমার এটাও নিরাপত্তার জন্য লাগবে। দরকার, এটা আমি দখল করতে হবে। পানামা খাল আমার দখল করতে হবে। গাজা হবে ট্রাম্পের মালিকানাধীন জায়গা। ভেনেজুয়েলার ইউরোপ ইউক্রেন নিয়া হলো। ইউরোপকে বলা হচ্ছে যে তোমাদের আমি নিরাপত্তা দিব। তোমরা টাকা দাও। টাকা না দিলে নিরাপত্তা পাবে না। তারপর ভেনেজুয়েলার কথা বললেন। কিউবাকে করা হচ্ছে। ফলে এমনকি দক্ষিণ কোরিয়া এবং জাপানের কাছ থেকে টাকা দাবি করা হয়েছে তাদের নিরাপত্তার জন্য। ফলে ট্রাম্প হচ্ছে কি গ্রাম্য এক ধরনের মানে ভূমি খেকো বা মাস্তান টাইপের আছে না? তার আচরণটা এরকম হওয়ার কারণে কেউ ট্রাম্পের অধীনে নিরাপদ বোধ করে নাই। এবং যে যুদ্ধটা এবার হচ্ছে, যেমন এর আগেও কিন্তু আমেরিকা এ ধরনের একাধিক যুদ্ধ চাপিয়ে দিয়েছে। আফগানিস্তানের উপর দিয়েছে, ইরাকের উপর। কিন্তু তার আগে তারা যেটা করছিল সেটা হচ্ছে তাদের যে মিত্রগুলো আছে তাদের সাথে এক ধরনের আলোচনা কিন্তু করছে। আর এবার সেই আলোচনাও নেই। জাস্ট ইসরায়েল হয়তো বলছে আমেরিকা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে। এই যুদ্ধটা আজকে নেটোর এলাইরা বলছে না এটা আমাদের যুদ্ধ না। তারপরে তাদের যে অন্য পশ্চিমা মিত্র যারা আছে কানাডা বলছে এটা আমাদের যুদ্ধ না। তো অন্যের যুদ্ধের জন্য কেন জীবন দিতে যাবে? এমনকি আপনি সাম্প্রতিককালে যে দেখবেন আমেরিকার বড়, বড় শহরগুলোতে বড় বিক্ষোভ হচ্ছে যুদ্ধের বিরুদ্ধে। যুদ্ধের পক্ষে বলা হচ্ছে ২২-২৩% মাত্র যুদ্ধকে সাপোর্ট করতেছে। এমনকি ট্রাম্পের অ্যাপ্রুভাল রেট প্রায় ১৭-১৮% কমে গেছে। এখন হয়তো সর্বনিম্ন বলা যায় ৩৭ বা ৩৮% এর মধ্যে নেমে আসছে। তো এগুলো আমেরিকার জনগণই যুদ্ধ চাচ্ছে না। আপনি যদি আমেরিকান মিডিয়াগুলো দেখেন আরকি, বড় সংখ্যক think tank বা যারা বিশ্লেষক আছে, তারা বলছে এই যুদ্ধ আমেরিকাকে নিঃশেষ করার যুদ্ধ। এমন বিশ্লেষণও বলা হচ্ছে এই যুদ্ধ হচ্ছে কি আমেরিকান সাম্রাজ্যের পতনের যুদ্ধ। এটা হয়তো ইমোশনাল মনে হতে পারে। কিন্তু আপনি যদি গভীরভাবে বিশ্লেষণ করেন তাহলে সেটাই দেখবেন। তার মানে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে কর্তৃত্ব দেওয়ার জন্য আমেরিকা যুদ্ধ করছে। আর ইসরায়েল যদি কর্তৃত্বশালী হয় তাহলে তো আমেরিকার দিকে হবে তো। কারণ ইসরায়েল তো একটা পরাশক্তি হতে চাচ্ছে। আপনি নেতানিয়াহুর বক্তব্যগুলো দেখেন। নেতানিয়াহু বলছে ইসরায়েল এখন আঞ্চলিক শক্তি না, এখন হচ্ছে ইসরায়েল একটা পরাশক্তিতে পরিণত হতে যাচ্ছে। তার জাতিকে এই কথাগুলি বলছে। তার মানে আমেরিকার জায়গাটাকে ইসরায়েল দখল করতে চাচ্ছে। তাহলে আমেরিকার মানুষ কেন ইসরায়েলকে পরাশক্তি করার জন্য লড়াই করবে? এই সংঘাত, এই দ্বন্দ্বটা আমেরিকান সোসাইটিতে ক্রমেই কিন্তু ছড়িয়ে পড়তেছে। না, একেবারে সেটাই। তো এ এ এবারের যে প্রত্যাখ্যাত হওয়ার ব্যাপারটা এটা আসলে আ মানে সত্যি আশ্চর্যজনক ব্যাপার যে নেটোভুক্ত দেশগুলো তাকে একেবারে মুখের উপরেই আসলে প্রত্যাখ্যান করেছে। আমরা আরেকটা বিষয় দেখি সেটা হচ্ছে যে আম ট্রাম্প বারবারই বলছে যে ইরানের স্থল অভিযান চালানো হবে। এই স্থল অভিযানের যেই বিষয়টা আ আপনি এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? ইরানের যে আসলে ভৌগোলিক অবস্থান সেক্ষেত্রে যদি সত্যি স্থল অভিযান চালানো হয়, সেক্ষেত্রে পরিস্থিতিটা আসলে কেমন হতে পারে? আপনার সমীকরণটা আসলে কি? ইরানের যে ভৌগোলিক অবস্থানটা, এই অবস্থানটা এমন, এটাকে বলা হয় যে ডিফেন্ডার্সদের জন্যই হচ্ছে অনুকূল একটা ভূমি। অ্যা গুরুত্বপূর্ণ চারদিকে হচ্ছে আপনার পাহাড় বেষ্টিত। সহজেই এখানে স্থল বাহিনী যে অ্যাটাক করবে এরকম হয় না। আপনি হয়তো ইরাক থেকে আসতে পারে। কিন্তু ইরাক থেকে তারা চেষ্টাও করছিল কুর্দি একটা যে জায়গা আমেরিকাপন্থী কুর্দি যারা আছে তাদেরকে এখানে ঢুকাই দেওয়ার জন্য। কিন্তু এটাকে আসলে তুরস্ক অ্যালাও করে নাই। আর ইরানের সতর্কতার কারণে দেখা যাচ্ছে কুর্দিরা ঢোকা মানে কুর্দি বলতে আসলে কুর্দি জাতিগোষ্ঠী না। এদের মধ্যে একটা সন্ত্রাসী গোষ্ঠী আছে যেটা আমেরিকা এবং ইসরায়েল লালন-পালন করে। তাদেরকে দিয়ে একটা স্থল অভিযান চালানোর চেষ্টা করা হয়েছিল। এটা ব্যর্থ হয়ে গেছে। এখন বাকি যে স্থল অভিযান চালানোর কথা বলা হচ্ছে, একটু কার্ক আইল্যান্ড তারা দখল করার চেষ্টা করতে পারে। তারপর ধরুন হরমুজ প্রণালীর ওদিকে যে খাটো যে দ্বীপগুলো আছে, এগুলো তারা দখলে নেয়ার চেষ্টা করতে পারে। কিন্তু আমার ধারণা ইরানের যে প্রতিরোধের নেচারটা আমরা দেখি, যে প্রবণতাটা দেখি, যদি স্থল অভিযানে তারা নামে, ওখানে যে মানে হাজার, হাজার লক্ষ, লক্ষ কবরের একটা প্রতীকী করে দেয়া হচ্ছে না? তোমরা আসলে তোমাদের জায়গা হবে এখানে। এটা আসলে যদিও একটা যুদ্ধের একটা কৌশলের কথা, প্রস্তাব, কিন্তু আমার কাছে বাস্তবে মনে হয় এটা ঘটতে পারে। কারণ আমেরিকানরা তাদের জীবনকে সবচাইতে বেশি ভালোবাসে এবং তাদের একসময় ২য় বিশ্বযুদ্ধে যে ত্যাগের অবস্থা তাদের সেনাবাহিনীর ছিল, এখন কিন্তু সেই অবস্থা নেই। আপনি আমেরিকানরা তো তাদের সেনা কেমন মারা যায় এটা বলে না। কারণ একটা লাশ যাওয়া, একটা কফিন বক্স যাওয়া মানে এটা ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে। একই প্রতিক্রিয়া কিন্তু ইসরায়েলে হয়। কিন্তু ইরানের ক্ষেত্রে তো সেটা না। যদি এখানে সত্যিকার অর্থে স্থল অভিযান চালায়, সেটা দ্বীপ দখল হোক অথবা প্যারাশুটের মাধ্যমে মেইনল্যান্ডে নামা হোক, এটা আমেরিকানদের জন্য একটা ব্যাপক কবরস্থানে পরিণত হওয়ার আশঙ্কা আছে। এই আশঙ্কার কারণেই আমেরিকানরা কিন্তু এখানে এই স্থল অভিযানে যেতে চায় না। এখনো কিন্তু প্রকাশ্যে বলা হচ্ছে না যে তারা গ্রাউন্ড অপারেশন শুরুই করবে। যদিও গ্রাউন্ড অপারেশনের প্রস্তুতি আছে। এমনকি ইসরায়েল যেটা বলছে, "না, আমাদের এখন সৈন্য সংখ্যা শর্ট আছে। আমরা গ্রাউন্ড অপারেশন থাকতে পারব না। তোমরা আমেরিকা আমাদের জন্য গ্রাউন্ড অপারেশনটা করে দিয়ে যাও।"
তো এই যে বাস্তবতাগুলো, এই বাস্তবতা আমার মনে হয় না গ্রাউন্ড অপারেশন করে ইরানকে নিয়ন্ত্রণ করবে, ইরানের রেজিম চেঞ্জ করবে অথবা ইরানকে দখল করবে, ডেস্ট্রয় করবে। কোনটাই সম্ভব হবে বলে আমার মনে হয় না। এবারের যুদ্ধে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিক দেখি সেটি হচ্ছে হরমুজ প্রণালী এবং এই প্রণালীকে ঘিরেই কিন্তু আ সারা দুনিয়ার মধ্যে একটা প্রভাব তৈরি হয়েছে। আপনি জানেন যে এই হরমুজ প্রণালী দিয়ে আ সিংহভাগ তেল আ যে পরিবহন সেটি হয়। এবং আ এই যুদ্ধের পরে সবচেয়ে বড় পার্ট ইরানের জন্য সেটি হচ্ছে এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে নেয়া। যেটা আমরা কয়েকদিন আগে দেখলাম ট্রাম্পও কিন্তু প্রস্তাব করেছে যে চলেন আমরা এবং আপনারা মিলে আমরা এই প্রণালীর নিয়ন্ত্রণ নেই। আমার প্রশ্ন হলো যে আ এই যে প্রণালীর নিয়ন্ত্রণ এখন ইরানের কাছে আছে, যদিও এটা নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে আমেরিকা কিংবা ইসরায়েল। তো সেক্ষেত্রে শেষ পর্যন্ত আপনার কি মনে হয় যে এটা কি এই নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে ইরান? হরমুজ প্রণালীর যে গঠন প্রণালীটা আরকি, যেভাবে হরমুজ প্রণালীটা আছে, এটা খুব সহজেই ইরানের কাছ থেকে নিয়ে নিতে পারবে। এটা একেবারে প্রায় অসম্ভবের মতো একটা বিষয়। হ্যাঁ, যদি ধরেন একেবারে পরমাণু বোমা মেরে ইরানকে একদম ডেস্ট্রয় করে শেষ করে দেয়, সেটা তো অন্য সাবজেক্ট। তবে সেটিও সম্ভব হবে বলে মনে হয় না। যেমন ইরানের হাতে হয়তো পরমাণু অস্ত্র নাও থাকতে পারে। আসলে আছে কিনা আমরা জানি না নিশ্চিতভাবে। কিন্তু ইরানের হাতে যে ক্ষেপণাস্ত্রগুলো আছে, যে শক্তিধর ক্ষেপণাস্ত্র, এটা যেকোনো পরমাণু অঞ্চলে যদি অ্যাটাক করা হয়, তাহলে পরমাণু যুদ্ধের মতোই হবে। যেমন ধরেন এই যে নেগেভ মরুভূমিতেই ইসরায়েলের পরমাণু প্রকল্প আছে বলে মনে করা হয়, যেটা ডোমিনো পরমাণু প্রকল্প। ওইখানে তো ক্ষেপণাস্ত্রের অ্যাটাক একবার করা হয়েছে। তার মানে এটা হচ্ছে তাদের যে মেইন বোমা রাখার সম্ভাব্য যে স্থানটা তার ১০ কিলোমিটারের কাছাকাছি। তার মানে ওখানে ইরানের কাছে তথ্য আছে। যদি ইরানে এরকম অ্যাটাক করা হয় তাহলে কাউন্টার অ্যাটাক কিন্তু ওসব ভূমিতেও চলতে পারে। তবে আরেকটা বড় বিষয় হচ্ছে কি, ইরান তো যুদ্ধ করছে একা। কিন্তু ইরানের যে অক্ষ সমর্থনকারী পরাশক্তির আরো ২ টা আছে, চীন এবং রাশিয়া আছে। কিন্তু যখন দেখবে যে যুদ্ধটা এমন একটা মানে ধ্বংস ইয়ের দিকে যাচ্ছে, তখন কিন্তু এটা শুধু ইরান একা থাকবে না। এর সাথে আরো অন্যান্য পরাশক্তি যুক্ত হয়ে যেতে পারে। তো সেই ধরনের একটা অবস্থা তৈরি করে হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণে নিবে বলে আমার কাছে মনে হয় না। তবে ওয়েস্টের আমেরিকা এবং ইসরায়েলের একটা টার্গেট থাকে। তারা যুদ্ধ করে। যুদ্ধ করে যতটুকু অ্যাচিভ করতে পারে তার বাকিটা করে কি একটা ভয় দেখিয়ে, যুদ্ধের ভয় দেখিয়ে বাকিটা চুক্তির মাধ্যমে অ্যাচিভ করার চেষ্টা করে। যেটা গাজাতে করা হয়েছে। ইরানের ক্ষেত্রেও এটা চেষ্টা করা হচ্ছে। আমার মনে হয় ইরান সম্ভবত এই ফাঁদে পা দিবে না। আচ্ছা, সেটা হচ্ছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তো এখন নিশ্চয়ই ইরানের হাতে আছে। এখন আন্তর্জাতিক বাজারে আ যে জ্বালানি বিষয়টা সেটা নিয়ে একটা আসলে ক্রাইসিস তৈরি হয়েছে। আপনার কি মনে হয় যে আসলে যুদ্ধটা যদি আরো হয়, সেক্ষেত্রে আন্তর্জাতিক তেলের বাজার বা বাংলাদেশ এক্ষেত্রে অ্যা কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনার মনে হয়? হরমুজ প্রণালী দিয়ে আসলে ওই যে সমুদ্রপথে যে তেল পরিবহন হয় তার 20% এর মতো মনে হয়। 20 বা 25 এরকম আরকি। তো এটার বাইরেও কিন্তু আরো তেল বিভিন্ন সোর্স জায়গা আছে। যেমন বাব আল মান্দ, যেটা সুয়েজ ক্যানেলের মধ্য দিয়ে যায়, এটা একটা রুট আছে। এর বাইরে কিন্তু আরো কিছু পাইপলাইন তৈরি করার বিষয় কিন্তু এখন আছে আরকি। ফলে হরমুজ প্রণালী যদি একদম বন্ধ হয়ে যায় তাহলে তেল পরিবহন বন্ধ হয়ে যাবে সেটা না। কিন্তু এই প্রসেসগুলো শুরু করার জন্য তো অনেক টাইম প্রয়োজন আছে। সহজভাবে যে পরিবহনটা হরমুজ প্রণালীর মাধ্যমে হোক সম্ভব তেলের, এটা তো বিকল্প পথে কোনোভাবেই সম্ভব না। আর বিকল্প পথ তৈরি করা মানে হচ্ছে এটা এক্সপেনসিভ ব্যাপার আছে। এখন যে তেলের দাম ধরেন $১০০, সেটা দেখা যাবে যে ওদিক দিয়ে যদি নিতে হয় তাহলে $১২০ হয়ে যাচ্ছে। সবচাইতে বড় বিষয় হচ্ছে হরমুজ প্রণালীর যে ন্যাচারাল সুবিধাটা, এই সুবিধাটা যদি বাধাগ্রস্ত হয় তাহলে এটা পুরো বিশ্ব অর্থনীতির উপর চাপ পড়বে, তেলের দামের উপর চাপ পড়বে। এমনকি অনেকেই তো বলে যে এখন যে বিশ্ব ব্যবস্থা, এই ব্যবস্থাটাকে মনে হয় ব্যর্থ করে দেওয়ার একটা প্রচেষ্টা ভেতরে কোনো গুপ্ত কোনো পক্ষ থেকে মনে হয় চালানো হচ্ছে। অনেকেই বলে যে জায়নিজমের এরকম একটা প্ল্যান আছে। সেটা যদি নাই হয় তাহলে আমেরিকা কেন জাতিসংঘের যে ব্যবস্থাগুলোতে বিভিন্ন অর্গান থেকে উইথড্র করে নিচ্ছে? এমনকি জাতিসংঘ যেমন ইউনিসেফ থেকে শুরু করে তারপরে আরো যে অর্গানাইজেশন গুলো আছে এগুলোতে আমেরিকার যে কন্ট্রিবিউশন ছিল এটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে। তার মানে এই বিশ্ব ব্যবস্থাটাকে মনে হয় তারা রাখতে চায় না। অথবা আমেরিকার নিয়ন্ত্রক যারা আসলে অ্যা মানে অস্ত্র শিল্পের মালিক যারা আছে অথবা বড়, বড় যারা আম পুঁজির মালিক আছে, তারা সম্ভবত চাচ্ছে এই ব্যবস্থার পরিবর্তে অন্য কোনো ব্যবস্থা। এখন অন্য কোনো ব্যবস্থা কিভাবে সামনে আসবে এটা তো একেবারেই এখন কনক্রিট বলা মুশকিল। তবে আমার কাছে কেন জানি মনে হয় আমেরিকান সাম্রাজ্য বলতে যেটা আমরা বুঝি আরকি, সেই সাম্রাজ্যের পতন মনে হয় শুরু হয়ে গেছে। এবং এই ইরান যুদ্ধে
তারা যুক্ত হওয়া মানে হচ্ছে তাদের যে পতনের প্রক্রিয়াটা, যেটা অনেক আগেই শুরু হয়ে গেছিল, সেটা মনে হয় বেশ একটা ম্যাচিউর একটা অবস্থানের দিকে যাচ্ছে। না আমরা সেটাই আমরা আসলেই দেখছি যে নতুন বিশ্ব ব্যবস্থা হয়তো এই যুদ্ধের মাধ্যমে একটা পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এখানে নেতৃত্বের জায়গায় যদি বলি রাশিয়া কিংবা চীন বা এখন ইরান, এই বিষয়গুলো এরা কি আসলে নতুন বিশ্ব শক্তি বা এই নতুন যে বিশ্ব ব্যবস্থার যেই ক্যালকুলেশনটা এই দেশগুলো কি নেতৃত্বে আসতে পারে বলে আপনার কি মনে হয় আসলে? আমার ধারণা হচ্ছে কি নতুন যদি বিশ্ব ব্যবস্থা হয় এটা বহুকেন্দ্রিক হবে। এখন যেভাবে আমেরিকা মানে একইভাবে। ইউনিপোলার একটা ব্যবস্থা ওরকম হয়তো হবে না। অথবা ৫ টা পরাশক্তি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করে সেরকম কিন্তু হবে না। যেমন আপনি উঠতি শক্তি যদি ইরানের কথা বাদ দেন, ইরান তো মানে নানান ক্ষেত্রে একটা ট্রিমেন্ডাস একটা শক্তির পরিচয় দিয়েছে। এর বাইরেও যারা আছে যেমন জার্মান, জার্মান তো নিরাপত্তা পরিষদের সদস্য না। কিন্তু সার্বিকভাবে জার্মান শক্তিটা কিন্তু একটা উদীয়মান শক্তি। তারপর তুরস্কের কথা আমরা এভাবে ধরতে পারি। পাকিস্তান তো পরমাণু শক্তি জায়গা। নানানভাবে তাদেরকে কন্টেইন করে রাখা হচ্ছে। তারপর ব্রাজিল আছে যে ব্রিক্সের যে রাষ্ট্রগুলো আছে, এগুলো কিন্তু শক্তিমত্তা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। ফলে আমার ধারণা যদি এখনকার বিশ্ব ব্যবস্থা ব্যর্থ হয়, তাহলে নতুন যে বিশ্ব ব্যবস্থা আসবে, সেই বিশ্ব ব্যবস্থা অনেকগুলো কর্নার কিন্তু তৈরি হবে। এবং ইসরায়েল চাচ্ছে এ ধরনের একটা অবস্থার মধ্যে মধ্যপ্রাচ্যে নিয়ন্ত্রণ নিতে। আমার ধারণা সম্ভবত ইসরায়েল এই জায়গায় ব্যর্থ হবে এবং ইসরায়েলের ব্যাপারে আমার একটা ধারণা আছে, ঐতিহাসিক ধারণা। সেটা হচ্ছে ইসরায়েল কোনো সময় ৮ম দশক পার হতে পারে না। ইসরায়েল রাষ্ট্র এর আগে ২ বার বা ৩ বার প্রতিষ্ঠিত হয়েছিল। কোনো সময় ৮০ বৎসরের বেশি কিন্তু টিকতে পারে নাই। আর এখন সম্ভবত তাদের ৭৭ অথবা ৭৮ বছর এরকম মনে হয় চলতেছে আরকি। ৪৮ সাল থেকে যদি আমরা হিসেব করি, এরকমই একটা হিসাব হয়। ইসরায়েলের ভেতরেই তাদের যারা সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী অথবা গোয়েন্দা প্রধান তারাই বলছে যে সম্ভবত ইসরায়েল একটা অস্তিত্বের সংকটের মধ্যে পড়তে যাচ্ছে। ৮০ র দশক মনে হয় ইসরায়েল রাষ্ট্র এবারও অতিক্রম করতে পারবে না। যদিও ইসরায়েল রাষ্ট্র হিসেবে অনেকে এটাকে স্বীকার করেন না। ইরান যুদ্ধটা মনে হয় ইসরায়েলের এই বিলুপ্তি, এটাকে কেন জানি মনে হয় ত্বরান্বিত করবে। তারা আশা করতেছে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠিত করবে, মধ্যপ্রাচ্যে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে এবং এই আরব রাষ্ট্র যেগুলো আছে তাদের সাথে আব্রাহাম চুক্তির মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করণ করে তাদের উপর এক ধরনের অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক বা স্ট্র্যাটেজিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। সেটা মনে হয় সম্ভব হবে না। এই যুদ্ধে যদি তারা না জড়াতো, তাহলে সম্ভবত বরং তারা যে অবস্থায় আছে এই অবস্থায় আরো কিছুদিন যেতে পারত। কিন্তু এখন তারা একেবারে দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন তাদের বিষয়টা হয়ে গেছে অস্তিত্বের প্রশ্ন। এরা কি সামনে এগোতে পারবে না? তাদের অস্তিত্ব বিনষ্ট হবে। আমার ধারণা সামনে এগোনোর মতো অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যদিও এটা হয়তো একেবারেই কনক্রিট বলাটা মুশকিল। এই সন্দেহটা বাইরের মানুষের মধ্যে যেমন আছে, ইসরায়েলের ভেতরে তার চাইতে বেশি আছে। আপনি ইসরায়েলের মেইনস্ট্রিমের মিডিয়াগুলো যদি দেখেন, ফলো করেন, তাহলে সেটা দেখতে পারবেন। শেষ পর্যন্ত যদি আসলে আমেরিকা কিংবা ইসরায়েল লেজ গুটিয়ে নেয় এবং আমরা যদি দেখি যে ইরানের বিজয় আসে, সেক্ষেত্রে সারা পৃথিবীর যে মজলুম জনগোষ্ঠী আছে, আ এই গোষ্ঠীর কাছে কি ধরনের বার্তা আসতে পারে বা নতুন বিশ্ব ব্যবস্থায় কি ধরনের এটাকে বলে পরিবর্তন আসতে পারে বলে আপনি মনে করেন? একটা পরিবর্তন আসতে পারে, সেটা হচ্ছে শক্তিতন্ত্রের অবসান ঘটতে পারে। তার মানে আমার কাছে জোর আছে, এইজন্য আমি সব রাষ্ট্রকে অ্যা রাষ্ট্রের সম্পত্তি, রাষ্ট্রের সার্বভৌমত্ব সবকিছু আমি দখল করে ফেলব। এই ধারণাটার কিন্তু একটা বিলুপ্ত ঘটতে পারে। কারণ ইসরায়েল রাষ্ট্র হিসাবে যদি আপনি এমনি একাডেমিক হিসাব করলে, ইসরায়েল রাষ্ট্রের আপনার বাজেট কত? সরি, ইরান রাষ্ট্রের বাজেট হচ্ছে কি ১ বছরে $১০ বিলিয়ন সম্ভবত। আর এদের যে জেরাল্ড ফোর্ডস এর জাহাজটা, এটার দাম হচ্ছে $১৩ বিলিয়ন। তার মানে ইরান রাষ্ট্রের ১ বছরের বাজেটের চাইতে বেশি। একটা এটা এটা জাহাজের ধ্বংস না, ধ্বংসের কাছাকাছি যে পৌঁছে গেল, কিভাবে গেল? ইরানের ইয়ের অ্যাটাকেই, মানে মিসাইল ড্রোন অথবা মিসাইল মিসাইল অ্যাটাকে। তারা বলছে লন্ড্রির আগুনে এটা নষ্ট হয়ে গেছে। এটা তো এখন তো প্রমাণ হয়ে যাচ্ছে যে এমনকি একটা ভিডিও সম্ভবত আসছে যে এটা যে ক্ষেপণাস্ত্রের অ্যাটাকে এটা নষ্ট হয়ে যাচ্ছে। এখানে হয় কি আমেরিকান সাম্রাজ্যের পতনের কতগুলো লক্ষণ আছে। যখন পতন রাষ্ট্রীয় কর্মকাণ্ডে যখন ব্যাপকভাবে চুরি বাটপারে যখন ঢুকে যায়, তখন কিন্তু এটা হয়। এই যে F-35 যে ধরনের দাম বলা হচ্ছে, এরকম আপনি ইরানকে, রাশিয়াকে, চায়নাকে বানাইতে দেন, দেখবেন যে 1/3 খরচে এটা তৈরি হয়ে যায়। এই যে তাদের
ক্ষেপণাস্ত্র যেগুলো ক্ষেপণাস্ত্র অনেক, প্রতিরোধ অনেক ব্যবস্থা যেগুলো অনেক আছে, টাকা। এগুলোর যে খরচ তার চাইতে 1/3 দামে কিন্তু চীন, রাশিয়া এবং ইরান তো আরো অনেক কম। ইরান তো $20,000 একটা ড্রোন তৈরি করে এই ড্রোন দিয়ে দেখা যাচ্ছে যে আঘাত করা হচ্ছে এটা প্রতিরোধ করার জন্য $10 মিলিয়ন ক্ষেপণাস্ত্র খরচ করতে হচ্ছে। এই যে ব্যবস্থাটা আমেরিকা যে জায়গাটাতে নিয়ে গেছে, আপনি $39 ট্রিলিয়ন যে তাদের আপনার ঋণ, আমেরিকান ব্যবস্থাটা আস্তে, আস্তে আনভায়াবল হয়ে যাচ্ছে। আমার মনে হয় আমেরিকান সাম্রাজ্যের পতনের কথা এটা ইমোশনাল কথা না। এটা ক্যালকুলেটিভ একটা ক্যালকুলেশন। সিদ্ধান্তে আপনি আসতে পারেন। সেটাই। আ আমরা দেখি যে এই যুদ্ধে আ এনপিটি চুক্তির বিষয়ে যদি আমরা একটু বলি, ইরান কিন্তু হুমকি দিয়েছে যে আমরা এনপিটি চুক্তি থেকে, পরমাণু চুক্তি থেকে আমরা আ সরে আসবো। তো সেক্ষেত্রে শেষ পর্যন্ত আপনার কি মনে হয় যে ইরান কি এই যে পরমাণু চুক্তির যে করেছে সেটাতে থাকবে নাকি একেবারে বেরিয়ে যাবে বলে আপনার মনে হয়? ১ম কথা হচ্ছে পরমাণু চুক্তি কি এখন আছে, অস্তিত্ব আছে? পরমাণু চুক্তি থেকে তো আমেরিকা চলে আসছে। আমেরিকা চলে আসছে এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা যেটা প্রত্যাহার করার কথা ছিল, সেই নিষেধাজ্ঞার মধ্যে কিন্তু ইরান আছে। এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা থেকে শুরু করে ১ম কাতারের এত কমান্ডারকে হত্যা করা হলো, পলিটিক্যাল লিডার থেকে হত্যা করা হলো। এরপরে কি আর পরমাণু চুক্তি আছে? এখন প্রশ্ন হচ্ছে কি ইরান কিন্তু বরাবরই ঠিক পরমাণু বোমা বানানোর ব্যাপারে তাদের না বানানোর ব্যাপারে এক ধরনের আন্তরিকতা কিন্তু আমরা দেখছি। ইরানের টেকনোলজি যে পর্যায়ে আছে, এটা তার পক্ষে পরমাণু বোমা তৈরি করা একেবারেই কোনো অসম্ভব কিছু না। কারণ সমৃদ্ধকরণ অবস্থায় বলা হচ্ছে ১১টা পরমাণু অস্ত্র তৈরি করার মতো তাদের ইউরেনিয়াম মজুদ আছে। যেটা 60% এর বেশি 60-70% সমৃদ্ধকরণ অবস্থায় আছে। 90% এ গেলে পরমাণু বোমা হয়ে যায়। এটা আমার ধারণা হচ্ছে ১ মাস যদি ইরান সিদ্ধান্ত নেয়, তো ১ মাসের মধ্যেই এটা সম্ভব। আর পরমাণু শক্তিধর যে দেশগুলো আছে এগুলোর বেশ কয়েকটা তো ইরানের এলাই আছে। ফলে তাদের সহযোগিতায়ও এটা সম্ভব। কিন্তু আমরা দেখছি আসলে ইরান ঠিক পরমাণু প্রতিযোগিতা, পরমাণু যুদ্ধের যে ধ্বংস অবস্থা এদিকে বিশ্বকে নিয়ে যেতে চায় না। নিয়ে যেতে চায় না বলেই তারা দেখেন আপনার উপরে ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপরে কিন্তু তারা জোর দিয়েছে। পরমাণু অস্ত্রের উপরে দেয়নি। তো ফলে এই জায়গাটাতে আমার মনে হয় ইরানের আন্তরিকতা আছে এই পরমাণু যুদ্ধের থেকে বিশ্বকে না নিয়ে যাওয়া। এখন একতরফাভাবে তো হয় না। আমি শান্তিবাদী। কিন্তু আপনি যদি শান্তিবাদী না হন, আপনি যদি আমাকে অ্যাটাক করেন, তাহলে তো এখানে অশান্তির তৈরি হবেই। তো ফলে এককভাবে কিন্তু এখানে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে না। তার প্রতিপক্ষ যারা আছে তারা কি করছে? তবে ইরানের কৌশলটা হচ্ছে কি, ইরান কোনো destructive কৌশল না গ্রহণ করেই কিন্তু একটা প্রতিরোধের মধ্যে গেছে। যেমন ইরান ধরেন এই যে উপসাগরীয় ৬ টা দেশের ঘাঁটিগুলোতে অ্যাটাক করা হয়েছে। যেখানে আমেরিকান স্বার্থ আছে, অর্থনৈতিক স্বার্থ, এমনকি সর্বশেষ তাদের যে প্রযুক্তিগুলো আছে, এই জায়গাগুলোতে কাউন্টার অ্যাটাক করা হয়েছে যখন ইরানে তারা এখানে অ্যাটাক করছে। এই কাউন্টার অ্যাটাকের কারণে তারা কিন্তু আবার সামনে এই আক্রমণকে এগিয়ে নেওয়ার জন্য একটা ভয়ের মধ্যে তৈরি হয়ে গেছে। ইরান সেটাই চাচ্ছে। ইরান হচ্ছে কি নাক নিলে আমিও নাক নিবো। এরকম একটা পলিসির মধ্যে আছে। এই পলিসিটাকে হচ্ছে শান্তিবাদী পলিসি। এটা প্রতিরোধের পলিসি। এটা কিন্তু ধ্বংসের পলিসি না। যে ধ্বংসের পলিসি নিয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে। সেটাই। আমরা অনুষ্ঠান শেষ করব। তার আগে একটু জাতিসংঘ নিয়ে কথা বলতে চাই। যে আমরা দেখেছি যে পৃথিবীর সব জায়গাতেই এই আমেরিকা কিংবা ইসরায়েল যখন হামলা চালায় কিংবা আধিপত্যবাদ বিস্তার করে তখন আসলে কোন ধরনের আন্তর্জাতিক যে আইন বলে একটা কথা আছে, কোন ধরনের আইনের তোয়াক্কা করে না। তো সেক্ষেত্রে জাতিসংঘ তো নিশ্চয়ই একটা সবচেয়ে বড় পৃথিবীর একটা সংস্থা, সেখানে তারা অনেক কিছু দেখে। কিন্তু আমরা দেখলাম যে এবারের যুদ্ধেও কোন ধরনের কোন কিছুই মানা হয়নি। তো সেক্ষেত্রে জাতিসংঘের যে ভূমিকাটা সেটা তো নিশ্চয়ই একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার। এই যুদ্ধের পরে এই সংস্থার ভবিষ্যৎ কি হবে বলে আপনি মনে করেন? আসলে জাতিসংঘের মানে বিশ্ব ব্যবস্থার ভবিষ্যৎ তো এর মধ্যে জাতিসংঘকে কেন্দ্র করে একটা ব্যবস্থা আছে, আবার অর্থনৈতিক ব্যবস্থা আছে ওয়ার্ল্ড ব্যাংক, IMF কে কেন্দ্র করে। এই প্রতিষ্ঠানগুলো এখনো বিশ্বে মানে সহাবস্থান এবং শান্তি বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যদি জাতিসংঘ না থাকে, IMF, ওয়ার্ল্ড ব্যাংক না থাকে তাহলে যে পরিস্থিতিটা হবে এটা মোটেই সুখকর না। কিন্তু এই যে বিশ্ব ব্যবস্থার টুলস গুলোকে কে অকার্যকর করে ফেলছে? অকার্যকর করে ফেলতেছে হচ্ছে কি আমেরিকার মতো শক্তিগুলো। এই যে ৫ বিশ্ব শক্তি যারা আছে তারা কোনো ন্যায় বিচার তো বিশ্বে প্রতিষ্ঠিত হতে দিচ্ছে না। যেকোনো যেমন আজকে ইরানে যে এই অন্যায়ভাবে যুদ্ধ চাপিয়ে দেয়া হলো। তারপরে এই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া হলো। কিউবাকে বলা হচ্ছে তোমার তেল আমার। তারপরে আমেরিকা বলতেছে পানামা খাল আমার হবে। তারপরে এই ফিলিস্তিনের উপর গাজার নিরীহ মানুষদের উপর যে যুদ্ধ চাপিয়ে দেয়া হলো। ইরানে যে একটা স্কুলে অ্যাটাক করে যে প্রায় ২০০ র মতো ছাত্রী এবং শিক্ষককে মেরে ফেলা হলো।
মানে যুদ্ধের যে নিয়ম আছে সেটাও তারা মানছে এটা না। মানছে না। তো এগুলোর বিপরীতে কোনো প্রতিরোধ তো আন্তর্জাতিক ব্যবস্থার মধ্যে নেই। যখন আন্তর্জাতিক ব্যবস্থা শক্তি দিয়েই পরিচালিত হয়, ন্যায় বিচার, আইনের বিষয়গুলো যদি নিয়মের বিষয়গুলো যদি ওখানে এক্সিস্ট না করে, তাহলে ওই ব্যবস্থা টিকে থাকতে পারে না। আমার মনে হয় হয়তো টিকে থাকবে না। তবে এটা ঠিক আছে, যদি টিকে না থাকে তার বিকল্প কোনো একটা ভালো ব্যবস্থা যদি না হয়, তাহলে কিন্তু আ এটা বিশ্বের জন্য খুব লাভজনক কোনো কিছু হবে না। তবে আমার ধারণা হচ্ছে বিকল্প কোনো না কোনো ব্যবস্থা হবে। হয়তো হয়। যেমন এই যে অর্থনৈতিক ক্ষেত্রে ডলার আজকে কিন্তু একেবারে আনসার্টেইন একটা ব্যবস্থা। সুইফটের যে ব্যবস্থা, বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণ, এটাকে আসলে অপব্যবহার করতে, করতে যে বাণিজ্য নিষেধাজ্ঞা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে এটার কাউন্টার ব্যবস্থা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আজকে ডলারের কথা আমরা শুনতাম। আজকে পেট্রোল অথবা পেট্রোলিয়াম লেনদেনে কিন্তু ইউয়ানে মুদ্রা ব্যবহার হচ্ছে। ইউয়ান হচ্ছে ইউয়ান হচ্ছে, হ্যাঁ, তারপরে এমনকি ক্রিপ্টোকারেন্সি ইউজ হচ্ছে, এমনকি দ্বৈত মুদ্রাও ব্যবহার হচ্ছে। যেমন ইরান থেকে যদি চীন তেল নেয়, তাহলে চীনা মুদ্রা তারা ব্যবহার করবে। অথবা ভারতের সাথে যদি তেলের বিনিময় হয়, ভারতের রুপি নেবে। রাশিয়া যেমন এটা করা হচ্ছে। তার মানে হচ্ছে বিকল্প একটা ব্যবস্থা কিন্তু এর মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। আপনার ব্রিক্স যে ব্যাংক তো তৈরি হলো, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ব্যাংক। তার মানে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো কিন্তু আস্তে, আস্তে তৈরি হয়ে যাচ্ছে। এখন যদি ডলারের পতন ঘটে, তাহলে আমেরিকান সাম্রাজ্যের পতনের আসলে এমন একটা পেরেক হবে, এটা দেখা যাবে যে এরপর আর এটা উঠেও দাঁড়াতে পারবে না। আমার ধারণা নতুন বিশ্ব ব্যবস্থার দিকে যাচ্ছে। হ্যাঁ, সেটা কি ৫ বছরের মধ্যে হবে, ১০ বছরের মধ্যে হবে, সেটা সেটা এখনই হলো বলা একটা যায়। আলাদা ব্যাপার। কিন্তু আমরা লক্ষণগুলো, সিগন্যালগুলো কিন্তু সেটাই দেখতে পাচ্ছি। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের এই পুরো অনুষ্ঠানে আমরা চমৎকার, চমৎকার আপনার বিশ্লেষণ জানলাম। আমরা ইরান রেডিওর পক্ষ থেকে আপনার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। যারা এই অনুষ্ঠান দেখবেন সবাইকে ধন্যবাদ। শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আজ শেষ করছি আমাদের অনুষ্ঠান। আমরা ইরানের যে চলমান যে সংকট বা বলি যে এই যুদ্ধাবস্থা বলি, আমরা প্রতিনিয়ত এই আ যুদ্ধের আপডেট কিংবা আমরা আলোচনা, বিশ্লেষণ কিংবা আমাদের এই YouTube চ্যানেলে পোস্ট আমরা করব। নিশ্চয়ই আমাদেরকে ফলো করবেন এবং এই পডকাস্টটা নিশ্চয়ই আপনারা লাইক করবেন এবং আশা করি শেয়ার করে দিতে পারেন এবং আন্তরিক অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য, আমাদের উৎসাহ দেওয়ার জন্য।